আবির ভাইয়ের কণ্ঠে শুনে মেঘ ভূত ভাঙার মতন চমকে উঠল। মেঘের কান্নার তীব্রতা এতটাই বেড়ে গিয়েছিল যে ছাদের কর্নার থেকে আবির ভাই শুনতে পেয়ে ছুটে এসেছে। অতিরিক্ত কান্নায় মেঘের শরীর কাঁপছে, জোর করে কান্না থামিয়েছে। এখন ও নাক টানছে আর জোরে জোরে শ্বাস ছাড়ছে। আবির ভাই গম্ভীর সুরে পুনরায় বলল, কথা বলছিস না কেন? এত রাতে এখানে কি করছিস? মেঘ এবার কিছুটা স্বাভাবিক হয়ে ছাদের ফ্লোরের দিকে তাকিয়ে ধীরে স্থির কণ্ঠে উত্তর দিল, এমনি এসেছিলাম। আবির ভাইয়ের শরীর ঝুঁকে এলো। মেঘ তখনও ছাদের ফ্লোরে বসে। ছাদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছিল মেঘের অভিব্যক্তি। চিবুক চিবুক নেমেছে গলায়, হাত পা কাঁপছে। ভয় আর কান্নার প্রতিক্রিয়া দুটোর অনুভবই করছে অষ্টাদশী। আবির ভাই আচমকা মেঘের বাহু ধরল, এক টানে দাঁড় করালো মেঘকে। মেঘের শরীরের কম্পন তীব্র হলো, হৃৎপিণ্ডের ধূপধাপ বেড়ে যাচ্ছে সহসা। চোখ তুলে তাকাতে পারছে না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে। রাগে কটমট করতে বলল, তুই কাঁদছিলি কেন? মেঘ উত্তর খুঁজে পাচ্ছে না। কিভাবে বলবে? আবির ভাইয়ের সিগারেট খাওয়া আর অন্য মেয়ের উদ্দেশ্যে তার গান গাওয়াতে তার ভেতরে থেকে এমনিতেই কান্না আসছে। মেঘ মাথা নিচু করে চুপ করে রইল। আবির ভাই দীর্ঘশ্বাস ফেললেন, কিছুটা স্বাভাবিক কণ্ঠে বললেন, তুই কি সবসময় বিরাতে ছাদে আসিস? মেঘ তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে কতক্ষণ মাথা নাড়ালো, না বোধক সম্মতি জানালো। তারপর আস্তে আস্তে বলল, এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে উঠিনি আমি। আবির ভাই উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তাহলে আজ আসলে কেন? মেঘ নিস্তব্ধ নীরব, কিছু বলার সাধ্য নেই বলে। দীর্ঘশ্বাস ফেলালো মেয়েটা। এত রাতে ছাদে আসার কোনো অজুহাতও খুঁজে পেল না অষ্টাদশী। আবির ভাই কয়েক পা এগিয়ে মেঘের অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। আবির ভাইকে এত কাছাকাছি দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার হাল হলো মেঘের। আবির ভাইয়ের গায়ের গন্ধে মাতাল হওয়া অবস্থা। ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে 2 কদম পিছিয়ে গেল মেঘ, কিন্তু পেছনে আর জায়গা নেই। দরজার পাশের পিলারে পিঠ ঠেকালো মেঘের। থরথর করে কাঁপছে অষ্টাদশীর ছোট্ট দেহটা। পায়ের পাতা শিরশির করছে, সরে যেতে চাইলে সামনে থেকে। আচমকা আবির ভাই 2 হাত পিলারের দুপাশ থেকে চেপে ধরল। কিছুটা ঝুঁকে মুখোমুখি হলো মেঘের। আবির ভাইয়ের উষ্ণ শ্বাস তীব্র দৃষ্টিতে মেঘকে নাজেহাল করে দিচ্ছে। মানসিক টানপোড়েনে পড়ে গেল অষ্টাদশী। মেঘের মনে হচ্ছে বুকের মধ্যে আজ কয়েকজন একসাথে নৃত্য করছে, যার শব্দও বাহির থেকে শোনা যাচ্ছে। শরীর ঘামতে শুরু করছে। আবির ভাই হঠাৎ শীতল কণ্ঠে বললেন, এত বছর তো খুব পালায় বেড়াইছিলি, এখন দেখবো কতটা পালাতে পারিস তুই। আবির ভাইয়ের ঠান্ডা কিতে কেঁপে উঠল অষ্টাদশী। এই কথা শোনা মাত্র মেঘের শরীর হাই ভোল্টেজের ঝাঁকুনি দিল। মেঘের বক্ষ স্পন্দন জোরালো হলো। আবির ভাই সরু নেত্রে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। হয়তো মেঘের টালমাটাল অবস্থা বুঝতে পেরে সরে গেল সামনে থেকে। পুনরায় শক্ত কণ্ঠে বলল, রুমে যা। আবির সরে যাওয়াতে স্বস্তি পেল মেঘ। দীর্ঘশ্বাস ফেলছে বারবার। কয়েক মুহূর্ত পর সিঁড়ির দিকে নামতে গেল। অন্ধকার সিঁড়ি। পিছন ফিরে তাকিয়ে বুকে সাহস দিয়ে ডাকলো, আবির ভাই। আবির ভাই উল্টো দিকে ফিরেছিল। ডাক শুনে ঘুরে তাকালো। মেঘ ভয়ে ভয়ে বলল, আমাকে একটু রুম পর্যন্ত দিয়ে আসবেন প্লিজ। আবির বিস্ময় কণ্ঠে বলল, কেন, হাঁটতে পারছিস না? মেঘ মাথা নিচু করে আস্তে ধীরে বলল, ভয় লাগছে। কেন? তানারা যদি আমায় ধরে ফেলে? আবির ভাই কয়েক সেকেন্ড থেমে সশব্দে হেসে উঠল। আবির ভাই মেঘের কথায় হাসছে ভাবতেই খুশি লাগছে মেঘকে। আবির ভাইয়ের হাসির শব্দে মেঘ অবাক হয়ে তাকালো আবির ভাইয়ের দিকে। ততক্ষণে আবির ভাইয়ের হাসি গায়েব। এবার আবির ভাই ঠাট্টা স্বরে শুধালো, তা তুই ছাদে আসার সময় কি তানারা বেড়াতে গেছিল? আবির ভাইয়ের এমন কথায় হাক্কা-মাক্কার মতো তাকিয়ে আছে মেঘ। আবির ভাই সহসা বলে উঠল, তুই যা, আমি পেছনে আছি। মেঘ আর কিছু বলার সাহস পেল না। অবশ্যই বলবেই পাখি। 2টো সিঁড়ি নামতেই হঠাৎ কি ভেবে থমকে দাঁড়ালো মেঘ। আবির ভাই নিরুদ্বেগ কণ্ঠে
শুধালো। আবার কি হলো? মেঘ দুবার জোরে জোরে শ্বাস ছাড়লো, মনে তীব্র সাহস নিয়ে পেছনে ফিরে তাকালো। আবির ভাই ছাদের দরজার পাশেই দাঁড়ানো। এমনিতে 6 ফুট লম্বা, তার উপরে মেঘ বেশ কয়েকটা সিঁড়ি নেমে গেছে। এখন আবির ভাইয়ের লম্বা শরীরটা চাঁদের আলো সুপারি গাছের মতো মনে হচ্ছে। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো, আবির ভাই আপনি সিগারেট খান কেন? মেঘের কথায় আবির যেন ছোটখাটো টাসকি খেলেন। মুহূর্তে গম্ভীর কণ্ঠে বলল, তার জবাব দিয়ে কি তোকে দিতে হবে? মেঘ এবার কোমল কণ্ঠে বলল, সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর আমি এটুকুই বলে থেমে গেল। আবির ভাই এবার কণ্ঠে দ্বিগুণ ভারী করে বলল, আর তুই কি? মেঘ ভয়ে ভয়ে বলল, কিছু না। মেঘ আর থামলো না, সিঁড়ি দিয়ে নামতে ব্যস্ত হলো। মেঘ করিডোরে হাঁটছে, আবির ভাই পেছনে মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে সিঁড়ির নিচ পর্যন্ত নামলো। মেঘ আর পেছন ফিরে আবির ভাইকে দেখার সাহস পাচ্ছে না। নিজের রুমের দরজা পর্যন্ত এসে রুমে ঢোকার সময় এক পলক তাকালো আবির ভাইয়ের দিকে। আবির নিচে তাকিয়ে মোবাইল চাপছে। মেঘ রুমে চলে গেল। আবির ভাইয়ের আরো একটি রাত কাটানো নির্ঘুম, নিস্তব্ধ। প্রত্যেক সপ্তাহে ছুটির দিনের আগের রাতে আবির ভাই সারা রাত জেগে থাকে। এটা তার বহু বছরের অভ্যাস। বিদেশে থাকাকালীনও তাই করত। দেশে এসে প্রতি বৃহস্পতিবার রাত নিজের মতো একাকী কাটায়। হয়তো নিজেকে নিয়ে ভাবে, নিজের স্বপ্ন, ইচ্ছে, ভালোবাসা, প্রিয়জন সবকিছু নিয়েই ভাবে। মেঘ নিজের রুমে শুয়ে ছাদের বিষয়গুলো ভাবছে। আবির ভাইয়ের এত কাছে আসা, আবির ভাইয়ের বলা সেই কথাগুলো বারবার মাথায় ঘুরছে। কখন ঘুমিয়েছে নিজেও জানে না। সকাল সকাল খাবার টেবিলে খাবার খাচ্ছে সবাই। শুক্রবার দিন, ভালো মন্দ রান্না হয়। মেঘের মনটা আজ খুব ভালো। কেন ভালো নিজেও জানে না। তবে আবির ভাইয়ের প্রতি ভয়টা কিছুটা শীতল হয়েছে। খাবার টেবিলে আবির ভাই নেই। মনটা কিছুটা খারাপ হলো, কিন্তু তেমন পাত্তা দেয়নি। নিজের মতো খেয়ে পড়তে বসেছে। প্রতি শুক্রবার প্রাইভেটে 1 ঘন্টা পরীক্ষা থাকে। এক সপ্তাহে যা পড়ায় তার উপর পরীক্ষা থাকে। 3টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা। অন্যদিকে তানভীর ব্যস্ত হয়ে পড়েছে রাজনীতি নিয়ে। সামনে এমপি নির্বাচন। তার প্রিয় নেতা মনোনয়ন কিনেছেন। সবাই মিটিং মিছিলে ব্যস্ত। জনসমর্থন যাচাই করে মনোনয়ন দেওয়া হবে। তানভীরদের এখন সব এলাকায় যেতে হচ্ছে। জনগণের সুবিধা অসুবিধা শুনছে, লিস্ট করছে। এমপি নির্বাচনের কয়েক মাস পরেই হবে সভাপতি নির্বাচন। তানভীরের টার্গেট সভাপতি হওয়া। তাই তাকে আরো বেশি অ্যাক্টিভ থাকতে হচ্ছে। 2:30 নাগাদ মেঘ বেরিয়েছে পরীক্ষা দিতে। আজ একটু আগে চলে এসেছে। পরীক্ষা শুরু হতে এখনো 10 মিনিট বাকি। তাই বন্যা আর মেঘ গল্প করছে। বন্যা, কিরে তোর হিটলার ভাইয়ের কি খবর রে? কিছু তো বললি না। ছবি দেখাবে বলেছি, তাও দেখালি না। সত্যি সত্যি মন থেকে বের করে দিয়েছিস? ওকে যা বলি তার সবটাই কি পারি? এত চেষ্টা করেও তো পারলাম না মন থেকে তাড়াতে। গত রাতে গত রাতে থাকতে না পেরে গেছিলাম ওনাকে দেখতে। একটা বাসছি, খেয়েছি। কেন, কি হয়েছে? মেঘ, কি আর হবে, লুকিয়ে দেখতে গিয়েছিলাম। আবির ভাইয়ের কাছে ধরা পড়ে গেছি। বন্যা, বেটার চোখ আছে তাহলে? ভালো হয়েছে, তা গেলি কেন তুই? মেঘ মনে মনে ভাবছে, এখন যদি বন্যাকে বলি আবির ভাইয়ের জন্য কান্না করছি, তাহলে বন্যা তো আমায় এখানে বালি চাপা দিয়ে দিবে। বন্যার মেঘের একটাই সিদ্ধান্ত, ভার্সিটি ভর্তির আগে কোনো প্রকার প্রেম, বন্ধুত্ব, ক্রাশ কিছুই খাওয়া যাবে না। কোচিংয়ে নতুন কারোর সাথে কথাই বলে না। মেঘ আগে আসলে বন্যার জন্য সিট রাখে, বন্যা আগে আসলে মেঘের জন্য সিট রাখে। বিষয়টা অনেকটা হাই স্কুলের জীবনের মতো। এত কিছুর পরও মেঘ বা আবির ভাইয়ের উপর ক্রাশ খেয়ে ফেলেছে। এজন্য বন্যা অবশ্যই প্রতিনিয়ত মেঘকে বোঝাচ্ছে। স্যার বলে আসছে, স্যার চলে এসেছেন এতক্ষণে। পরীক্ষা শুরু হলো যথারীতি। 4টায় পরীক্ষা শেষ করে 2 বান্ধবী হাতে হাত ধরে বের হয়েছে। আশেপাশে মেঘদের গাড়ি নেই, তাই রাস্তার পাশে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে ফোন দিবে ভাবলো। হঠাৎ বাইক নিয়ে আবির ভাই হাজির হলো। হেলমেট পরা, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো শো, হাতে কালো ফিতার ঘড়ি, শার্টের বোতামের ফাঁকে সানগ্লাস ঝুলানো। মেঘের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাকলো, মেঘ।
মেঘ আর বন্যা দুজনেই ডাক শুনে তাকিয়েছে। মেঘ এক পলক তাকাতেই চিনতে পারলো এটা আবির ভাই। আবার নতুন করে ক্রাশ খেলো সে। মনে মনে ভাবছে, কিন্তু উনি এখানে কেন? উনি কি আমায় নিতে এসেছেন? কই সেদিন তো মিম আর আদিকে ধমকে বলল কাউকে বাইকে উঠাবেন না। তার মানে আমাকে নিশ্চয়ই উঠাবে না। না উঠাক, ওনার বাইকে উঠতে আমার বয়ে গেছে। কিন্তু উনি আসলো কেন? আল্লাহ জানেন কোন পাপের শাস্তি দিতে এখানে এসেছেন। আল্লাহ বাঁচাও। এসব হাবিজাবি ভাবনায় ব্যস্ত মেঘ। এদিকে বন্যা মেঘের হাতে ঝাপটা ধরে আছে। আবির ভাই মেঘের দিকে খানিকক্ষণ সুস্থির বনে তাকিয়ে আছে। হয়তো মেঘের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছিল। এবার হেলমেট খুলে মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, ওঠ। মেঘ তো ঘরে আছে আর মনে হাবিজাবি ভাবনায় ব্যস্ত। আবির ভাইয়ের কথা কানেই গেল না। বন্যাও মনোযোগ দিয়ে দেখছে ছেলেটাকে। আগে কখনো এই ছেলেটাকে দেখিনি। আবির ভাইকেও বন্যা চিনে না। তানভীর ভাইকে বন্যা দেখেছে, কিন্তু এই ছেলেকে। মেঘকে বাইকে উঠতে বলছে বন্যা, মেঘকে আরো শক্ত করে ধরে আছে। আবির ভাই এবার থমকে উঠল। এ মেঘ, উঠতে বললাম তো। মেঘ এবার চমকে ওঠে, গোল চোখে তাকায়। এরপর দুবার জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে। তারপর বন্যার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, উনি আবির ভাই। তৎক্ষণাৎ বন্যা মেঘের হাত ছেড়ে দিল। হয়তো আবির ভাইয়ের চোখ মুখ দেখে ভয় পেয়েছে। মেঘ কয়েক পা এগিয়ে আবির ভাইয়ের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। ততক্ষণে আবির ভাই বাইক থেকে নেমে দাঁড়িয়ে পড়েছেন। আবির ভাই উদ্বিগ্ন কণ্ঠে মেঘকে বললেন, এই তুই কি কিছু খাস? মেঘ কপালে কুঁচকে বলল, মানে কি খাবো? কোন দুনিয়ায় থাকিস তুই? ডাকলে শুনিস না? মেঘ চুপচাপ মাথা নিচু করে রইল। আবির ভাই আবার বললেন, বাইকে ওঠ। মেঘ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আবির ভাই তাকে বাইকে উঠতে বলছে, এটাও সম্ভব? মেঘের হেলদোল নাই দেখে বাইক থেকে হেলমেট নিয়ে নিজেই পরিয়ে দিল মেঘকে। তারপর পুনরায় বাইকে বসলেন। আবার বললেন, তুই কি উঠবি? এত কিছু না ভেবে হাসি মুখে ওই পাশ দিয়ে বাইকে উঠে বসলো মেঘ। আবির ভাইয়ের গায়ের সাথে গা লেগেছে কেঁপে উঠল কিছুটা। মেঘ কাঁধে হাত রাখবে নাকি রাখবে না তা নিয়ে দুটানাই আছে। এমনিতেই জীবনের প্রথমে বাইকে উঠেছে, তারপর আবার আবির ভাইয়ের বাইকে। আবির ভাই যেন বুঝে নিল মেঘের অস্থিরতা। শীতল কণ্ঠে বললেন, ধরে বস, না হয় পড়ে যাবি। কাঁপাকাঁপি হাতে কাঁধে হাত রাখলো মেঘ। সঙ্গে সঙ্গে হৃদস্পন্দনের মাত্রা বাড়ছে অষ্টাদশীর। এদিকে বন্যা তাকিয়ে দেখছে তাদের আর ভাবছে, মেঘের বর্ণনায় কোনো ভুল ছিল না। আবির ভাই সত্যিই অসাধারণ। যেন মেয়ে এক দেখাতেই ক্রাশ খাবে। মেঘের ক্রাশ খাওয়া ভুল কিছু না। কয়েক সেকেন্ডের মধ্যে বাইকে স্টার্ট দিল আবির। কিছুটা ভয়ে আবির ভাইয়ের কাঁধে জোরে চেপে ধরল মেঘ। কান দিয়ে শাঁ শাঁ করে বাতাস ঢুকছে। প্রথমবার বাইকে ওঠার অনুভূতি অসাধারণ। মেঘ নিভু নিভু চোখে চারপাশ দেখার চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। মেঘ আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। আবির ভাই ওকে শপিংয়ে নিয়ে আসছে, ভাবতেই পারছে না। সে এত খুশি রাখবে কোথায়? আবির ভাই মেঘকে নিয়ে একটা হিজাবের দোকানে গেল রেগুলার পরার জন্য হিজাব চাইতে। দোকানদার জর্জেট হিজাবের বক্স করে দিল। মেঘের বুঝতেই বাকি নেই, রবিবার বলেছিল হিজাব পরে যেতে, কিন্তু মেঘ ওড়না মাথায় দিয়ে যাচ্ছিল। কি করবে সে? মা আর বড় মা ছাড়া মেঘ তো একা শপিংয়ে যায়নি কখনো। বড় আম্মুরাও তখন শপিং করবেন বড় আম্মুরাও এখন শপিং করবেন না। তাই মেঘ ভেবেছিল কিছুদিন ওড়না মাথায় দিয়ে যাবে, ওড়না শপিংয়ে এলে তারপর শপিংয়ে এলে হিজাব কিনবে। মেঘ বক্স থেকে বেছে বেছে তিনটা আলাদা করেছে। এবার আবির ভাইকে জিজ্ঞেস করলো, এই তিনটা নেব? আবির ভাই মেঘের প্রশ্ন উত্তর না দিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলো, এগুলোর মধ্যে কয়টা কালার আছে আপনার কাছে? দোকানদার বললেন, ভাই আপাতত 24টা আছে। আপনি চাইলে আরও কি দিতে পারবো, তবে কিছুদিন পর নিতে হবে। আবির ভাই স্বাভাবিক কণ্ঠে বললেন, সবচেয়ে বড় সাইজের হিজাব 24টা কালারই দেন। আবির ভাইয়ের কথা শুনে মেঘ তড়িৎ বেগে তাকালো আবির ভাইয়ের দিকে। তৎক্ষণাৎ চোখ নামিয়ে শক্ত গলায় বলল, এতগুলো লাগবে না, তিনটা হলেই হবে। আবির ভাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে মেঘের দিকে। কটমট করে বলল, তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি? ভয়ে সিটিয়ে পড়ল মেঘ। আর কিছু বলার সাহসই পেল না।
কিন্তু ভেতরে ভেতরে ফুঁসছে। যেখানে তার কোচিং সপ্তাহে ৩-৪ দিন ২ থেকে ৩টা হিজাব হলেই হয়ে যায়, ২৪টা নেওয়ার কোনো মানে হয়? কিন্তু কীভাবে বুঝাবে হিটলারকে? আবির ভাই নিজে পছন্দ করে আরও কয়েকটা পার্টি হিজাবও নিল। ম্যাক মাথা নিচু করে মনে মনে শুধু আবির ভাইকে বকেই গেল। আবির শপিং ব্যাগগুলো হাতে নিয়ে ম্যাককে বলল, চল। ম্যাক মুখের উপর জিজ্ঞেস করে ফেলেছে, কোথায়? আবির ভাই আবার রাগান্বিত কণ্ঠে কটমট করে বলল, কোথায় যাব না যাব কি তোরে বলে যাইতে হবে? মেঘের নিজের মাথা নিজেই ঘাটটা দিতে মন চাচ্ছে। সবসময় আম্মু বনাম্মু আর বন্যাকে কথার পাল্টা ছটপট প্রশ্ন করে অভ্যস্ত মেঘ, তাই আবির ভাইকেও তেমনি জিজ্ঞেস করেই ফেলেছে। আবির ভাইয়ের পিছন পিছন একটা জুয়েলার্সের দোকানে ঢুকলো মেঘ। আবির ভাই একজনকে জিজ্ঞেস করলো, আজকে কি নেওয়া যাবে? লোকটা হাসি মুখে উত্তর দিল, জি ভাইয়া, 2 মিনিট বসুন, আমি বের করে দিচ্ছি। 2 মিনিটের মধ্যে লোকটা পুনরায় প্রশ্ন করলেন, ভাইয়া প্যাকিং করে দিব? আবির ভাই তৎক্ষণাৎ বললেন, প্যাকিং লাগবে না, রেডি হলে আমায় দেন। লোকটা এক জোড়া নূপুর এগিয়ে দিল আবির ভাইয়ের দিকে। মেঘও উৎসুক জনতার ন্যায় নূপুর দুইটা দেখছে। অনেক মোটার, খুবই সুন্দর ডিজাইনের। হঠাৎ আবির ভাইয়ের কাণ্ডে মেঘ কারেন্টের খাম্বার নিয়ে স্তব্ধ হয়ে গেছে। আবির ভাই এক হাঁটু ফ্লোরে আরেকটা পা স্বাভাবিক রেখে নিচে বসেছে, যেভাবে প্রপোজ করে অনেকটা সেভাবে। সহসা মেঘের এক পা নিজের হাঁটুর উপর রেখে একটা নূপুর পরিয়ে দিলেন। এদিকে মেঘের নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা, হৃৎপিণ্ড কম্পনের তীব্রতা বুঝতে পেরে মনে হচ্ছে এ যাত্রায় আর বাঁচবে না। আবির ভাইকে না করার শক্তিটুকুও পাচ্ছে না, খাম্বার মতো স্থির। যা হওয়া তা তো শরীরের ভেতর হচ্ছে। রক্ত সঞ্চালনের মাত্রা বাড়ছে, মনে হচ্ছে এই বুঝি প্রেশার উঠে যাচ্ছে মেঘের। 2 পায়ে নূপুর পরিয়ে আবির ভাই পুনরায় চেয়ারে বসে মেঘের দিকে তাকে জিজ্ঞেস করলো, দেখ কেমন লাগছে? মেঘ তখনও নিষ্পলক চোখে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির ভাইয়ের রাগে ফুঁসতে ফুঁসতে দাঁতে দাঁত চেপে বললেন, তোকে নূপুর দেখতে বলেছি, আমায় না। আবির ভাইয়ের কথায় দোকানদার জোরে হাসতে শুরু করেছে। তৎক্ষণাৎ মেঘ স্বাভাবিক হলো, পরিস্থিতি বুঝতে পেরে তাড়াতাড়ি পায়ের দিকে তাকালো। সত্যিই অনেক সুন্দর লাগছে, ফর্সা পাগুলো দেখতে অন্যরকম লাগছে। খুশিতে গদগদ হয়ে বলল, অনেক ধন্যবাদ আবির ভাই। আবির ভাই দোকানদার বিল পরিশোধ করে কাছাকাছি একটি রেস্টুরেন্টে গেলেন। মেঘের মাথায় শুধু ঘুরছে এইসব কিছু স্বপ্ন, একটু পর ঘুম ভাঙবে আর সব শেষ হয়ে যাবে। রেস্টুরেন্টে বসে আবির ভাই মেঘের দিকে মেনু কার্ড এগিয়ে দিলেন আর বললেন, তো যা খেতে ইচ্ছে করে অর্ডার দে। মেঘ নিজের পছন্দ মতো কাচ্চির সাথে বোরহানি বলল। ওয়েটারকে 2টা কাচ্চি দিতে বলল আবির, সাথে 2টা বোরহানি। মেঘ উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো, আবির ভাই আপনার কি কাচ্চি পছন্দ? আবির ভাই এবার বিরক্ত হয়ে বলল, আমার পছন্দ অপছন্দ তোর জেনে কাজ নেই। মেঘের মুখটা চুপসে গেছে। খাবার আশায় 2জন চুপচাপ খাবার খেলো। মেঘ অবশ্যই কয়েকবার চোখ তুলে তুলে আবির ভাইকে দেখেছিল, কিন্তু আবির ভাইয়ের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সব কাজ শেষে আবির ভাইকে উঠতে যাবে, তখনই মেঘ আবির ভাইকে ডাকলো, আবির ভাই। না, কিছু না। আবির ভাই এবার সত্যি সত্যি রাগ করলেন। কণ্ঠ 3 গুণ ভারী হলো। রাগান্বিত স্বরে বলে উঠলেন, তোকে হিজাব আর নূপুর দিয়েছি বলে খুশিতে বেশি লাফাইস না। মাথায় ওড়না দিয়ে বইয়ের মতো চলাফেরা যাতে না করতে পারিস সেজন্য হিজাব দিয়েছি। আর তুই সারাক্ষণ টুই টুই করে কোথায় করিস তা তোর নূপুরের শব্দে বুঝতে পারবো। এতে তোকে শাস্তি দিতে সুবিধা হবে। মেঘ হাক্কামাক্কা বনে গেল। কি না কি ভাবছিল সে। আবির ভাই ভালোবেসে গিফট দিচ্ছে। সে কি অনুভূতি! সেই অনুভূতি এক বালতি পানি ঢেলে দিল আবির ভাই। আবির ভাই কণ্ঠ খাদে নামিয়ে বললেন, ওঠ। মেঘ ভয়ে ভয়ে চুপচাপ পেছনে উঠল। এবার আর আবির ভাইকে ধরে বসবেন না ঠিক করলো। আবির ভাই ধমকে উঠলেন, এক কথা কতবার বলতে হয় তোকে? ধরে বস, না হয় রাস্তায়
ফেলে চলে যাব। মেঘের ছোট দেহ কম্পিত হয়, সহসা চেপে ধরে আবির ভাইয়ের কাঁধ। আবির ভাইয়ের অভিব্যক্তি বোঝা গেল না। বাসার সামনে পর্যন্ত আসলো, কিন্তু কেউ কোনো কথা বলল না। বাসার সামনে বাইক থামিয়ে বলল, বাসায় যা। মেঘ বাইক থেকে নেমে আবির ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি যাবেন না? না। কোথায় যাবেন? আবির বিরক্ত নিয়ে বললেন, তুই কে যে তোকে আমার বলে যেতে হবে কোথায় যাব না যাব? আর একবার আমার মুখের উপর প্রশ্ন করবি, সঙ্গে সঙ্গে থাপ্পড় দেব। মেঘের মুখটা চুপসে গেছে, চিবুক নামিয়েছে গলায়, পাতলা ওষ্ঠে বিড়বিড় করে বলল, হিটলার একটা। আবির তাই তৎক্ষণাৎ জবাব দিল, আমি হিটলার হলে তুই কি? আবির ভাই শুনে ফেলেছে? আতঙ্কে উঠল মেঘ। আবির ভাইয়ের দিকে তাকানোর সাহস হলো না, থাপ্পড়ের ভয়ে ছুটে পালালো বাড়ির ভিতর। আবির ভাই নিষ্পলক চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পায়ের দিকে। নুপুরের ঝনঝন শব্দ কানে লাগছে। অকস্মাৎ আবির ভাইয়ের ঠোঁটের কোণে এক চিল্লিতে হাসির ঝলক দেখা গেল। মেঘ এক ছুটে বাড়ির ভেতরে ঢুকলো। সোফায় বসে গল্প করছিল মালিহা খান, হালিমা খান আর আকলিমা খান। মেঘকে ছুটতে দেখে দৃষ্টি পড়ল সেদিকে। আকলিমা খান ডেকে বললেন, মেঘ কি হয়েছে তোর? এভাবে ছুটছিস কেন? মেঘ সিঁড়ির নিচে এসে থামলো। হাঁপাচ্ছে মেয়েটা। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে। আবির ভাই বলেছে কোথায় যাবে, তারপরও যদি কোনো কারণে বাসায় চলে আসে, এই আশঙ্কায় বারবার তাকাচ্ছে মেঘ। হালিমা খান সূক্ষ্ম নজরে মেঘের পায়ের দিকে তাকে জিজ্ঞেস করলেন, তুই নূপুর পেলি কোথায়? মেঘ এবার দরজার দিক থেকে দৃষ্টি সরিয়ে মা কাকির দিকে তাকালো। অকস্মাৎ বলে উঠল, আবির ভাই দিয়েছে। হালিমা খান, মালিহা খান আর আকলিমা খান তিনজন অবাক হয়ে চোখাচোখি করলো কিছুক্ষণ। মালিহা খান পুনরায় জিজ্ঞেস করলেন, আবির তোকে নূপুর দিয়েছে মা? মেঘ এবার স্পষ্ট দৃষ্টিতে তাকালো, একটু রাগি রাগি ভাব নিয়ে বলল, আবির ভাই দিয়েছে বড় আম্মু। তোমার ছেলে না দিলে কি তোমার ছেলের কথা বলতাম আমি? হালিমা খান কয়েক মুহূর্ত নীরব থেকে আবার বললেন, তোর মনে আছে মেঘ, আবির বিদেশে যাওয়ার 6 মাস আগে তোর নূপুরগুলো তোর থেকে আমি নিয়ে নিছিলাম। মেঘ কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, হ্যাঁ আম্মু মনে আছে। ওই নূপুরগুলো কোথায়? হালিমা খান সহসা উত্তর দিলেন, ওইগুলো তো আমার কাছেই আছে, কিন্তু সেদিন নূপুরগুলো আমি নিজের ইচ্ছেতেই নিইনি, আবিরই বলেছিল নিতে। মেঘ চমকে উঠল মায়ের কথায়, ছুটে এসে বসলো সোফায়। কি কি হয়েছিল বলো আম্মু, কেন নিয়েছিলে? হালিমা খান একটু চিনতে চিনতে বললেন, তেমন কিছু না, আবির আমার কাছে এসে বলছিল তোর পায়ের নূপুরের শব্দে নাকি ওর মাথায় ধরে, ঘুমাইলে তুই দৌড়াদৌড়ি করিস, ঝনঝন করলে ওর মাথা ব্যথা করে পড়তে পারে না, তাই বলেছিল নূপুর খুলে রেখে দিতে। তাই আমিও আবিরের কথা মতো তোর থেকে নূপুর নিয়ে নিয়েছিলাম। এরপর তুই ও আর কখনো চাসনি, আমিও আর তোকে দিইনি। 2-1 বছর পর মনে হয়েছিল আমার, কিন্তু বের করে করে দেখি এগুলো তোর লাগবে না। এই জন্য তোর আব্বুকে বলে রাখছিলাম, তুই চাইলে তোকে যেন নূপুর বানিয়ে দে। তখন তো আবির ছিল না, এজন্য আজকে তোর পায়ে নূপুর দেখে আমরা অবাক হচ্ছিলাম। মেঘ ভাবনায় পড়ে গেল। সবার ছোটবেলায় আবির ভাই নূপুর খুলতে বললে এখন উনি নিজের হাতে কেন পরিয়ে দিলেন? এখন কি উনার মাথা ব্যথা ভালো হয়ে গেছে? তৎক্ষণাৎ মনে হলো আবির ভাইয়ের কথা। তাহলে কি সত্যি আমার চালচলন পর্যবেক্ষণ করতেই নূপুরগুলো দিয়েছেন, নাকি ছোটবেলার কথা ভেবে মনটা নরম হয়েছে ওনার? আকলিমা খান হাসি মুখে বলে উঠলেন, ওইসব বাদ দে, শপিং ব্যাগে কি রে মেঘ? মেঘ কাকির কথায় স্বাভাবিক হয়ে বলল, হিজাব। কেউ আর কিছু বলল না, তারা তাদের আড্ডায় মনোযোগ দিল। মেঘও শপিং ব্যাগ নিয়ে সিঁড়িতে উঠে ব্যস্ত হলো। রাতে আর আবিরের সাথে মেঘের দেখা হয়নি। প্রতিদিনের মতো আজকে সকাল 8টায় অফিসের জন্য রেডি হয়ে খেতে বসেছে আবির। মেঘ ইচ্ছে করে আজ সেজেগুজে খেতে নামবে ভাবলো। চুল ছাড়াই সেগুলো কোমর ছাড়িয়ে পড়েছে, মাথায় পিচ্ছি বাচ্চার মতো একটা পুতুলের ব্যালও দিয়েছে, কালো জামা পরেছে, সাথে ম্যাচিং কালো ওড়না, ওষ্ঠদ্বয়ে হালকা গোলাপি রঞ্জকও লাগিয়েছে। সিঁড়ি দিয়ে নামছে, আবির এক পলক তাকাতেই স্তব্ধ হয়ে রইল।
মেয়েটি এমনিতে অনেক ফর্সা, তার মধ্যে কালো জামা পরাতে অসম্ভব সুন্দর লাগছে। সাথে চুলগুলো ছাড়া থাকাতে মায়াবান বিহারের মতো লাগছে অষ্টাদশীকে। আবির চোখ সরাতে পারছে না, অবিচলিত অবিচলিত আখিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। আর তানবীর ডেকে উঠল, ভাইয়া তুমি কি আজ ফ্রি আছো? মনোযোগ নষ্ট হলো আবিরের। মেঘের দিক থেকে চোখ নামালো, তানবীরের দিকে না তাকিয়ে বলল, কেন? আজকে আমাদের হবু এমপির জন্মদিন। উনি তোমার কথা বলেছিলেন, তুমি দেশে আছো জেনে খুব করে বললেন তুমি তোমাকে নিয়ে যেতে। আবিরের স্বাভাবিক জবাব, কখন যেতে হবে? তানবীর, 6টায়। আবির, আচ্ছা ঠিক আছে। ম্যাক এতক্ষণে টেবিলের কাছে চলে এসেছে। তিন কর্তায় যেন ঘাড় ফিরিয়ে তাকালো। সকলে এক নজর পায়ের দিকে তাকালো, কিন্তু কেউ তেমন কথা বলল না। অবশ্য কথা বলার কিছু নেই, মেয়েদের সাজুগুজুতে বাবা চাচারা নাক গলায় না সচরাচর। বরং তারা চায় মেয়েরা সবসময় হাসি খুশি থাকুক। মেঘ চেয়ারটি এনে বসলো আবির ভাইয়ের বিপরীতে। এক পলক তাকালো, আবির ভাইও আজ কালো শার্ট পরেছে। আবির ভাই সবসময় সাদা অথবা কালো শার্টই পরেন। হঠাৎ কফি কালারের বা আসমানি বা হালকা কোনো কালার পরেন। শুধু পাঞ্জাবির ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। ড্রেস মিলে যাওয়াতে মেয়ের মাথা নিচু করে মুচকি হাসলো। ইকবাল খান তানভীরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোদের হবু এমপি আবিরকে কিভাবে চিনে? তানভীর সহজ সরল উত্তর, আমি একটা প্ল্যান দিয়েছিলাম ওনাকে। প্ল্যান কার্যকর হওয়ার খুশি হয়ে হবু এমপি বলেছিলেন, তোমার মাথায় এত প্ল্যান আসে কিভাবে? আমি তখন বলেছি, আমার বেশিরভাগই প্ল্যান ভাইয়াদের। আমি ভাইয়াকে প্রবলেম শেয়ার করি, তারপর ভাইয়া আমায় প্ল্যান দেয়। তখনই এমপি বলেছিলেন, তাহলে তোমার ভাইয়াকে নিয়ে আসিও। তখন ভাইয়া বাহিরে ছিলেন। আজ ওনার জন্মদিন, তাই সকালবেলা উনি নিজেই আমায় কল করে জিজ্ঞেস করলেন ভাইয়া আসছে কিনা। আমি হ্যাঁ বলাতে উনি নিজেই বারবার বললেন ভাইয়াকে নিয়ে যেতে। ইকবাল খানের সাথে মোজাম্মেল খান ও আলী আহমদ খানও যেন মনোযোগ দিয়ে তানভীরের কথাগুলো শুনছিল। মোজাম্মেল খান সবসময় চুপচাপ থাকেন, যা সিদ্ধান্ত সকল কিছু বড় ভাইয়ের। তানভীর এসব কথা শুনে আলী আহমদ খান রাগে ফুঁসছেন। রাগান্বিত স্বরে বললেন, আবির, আমি কিন্তু তোমায় আগেই সাবধান করেছি, রাজনীতিতে তুমি জড়াবে না। আবির নিরুদ্ধ কণ্ঠে উত্তর দিল, আমি তো বলেছি রাজনীতি করব না। তাহলে তানভীরকে রাজনীতি নিয়ে প্ল্যান দাও কেন? রাজনীতি নিয়ে মাথা ঘামাও কেন? আর এরপর এমপির জন্মদিনে যেতে এক কথায় রাজি হলে কেন? এই বুদ্ধি প্ল্যান ব্যবসায় লাগালে আমাদের ব্যবসা আরো এগুতো। গভীর কণ্ঠে একটানা কথা বললেন আলী আহমদ খান। ম্যাক, মিম আর আদি চুপচাপ খাচ্ছে। বাবা চাচার কথায় কোনো মনোযোগ নেই তাদের। ম্যাক খাচ্ছে আর মিটিমিটি হাসছে। আবার একটু পর পর আবির ভাইয়ের দিকে পিট পিট করে তাকাচ্ছে। আলী আহমদ খানের কথায় আবির আবার খাবার প্লেট থেকে চোখ তুলে তাকালো। রাশি ভারী কণ্ঠে বলা শুরু করলো, তোমাদের কয়েক বছর যাবৎ একটাই সমস্যা, তানভীর কেন রাজনীতি করে। মেন কথা, তোমরা রাজনীতি পছন্দ করো না, কিন্তু আমি মন থেকে চাই তানভীর রাজনীতি করুক, এবং সেটা মাঝপথে ছাড়ার জন্য না। সভাপতি, এমপি, মন্ত্রী পদে 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 নিজের সাফল্য বয়ে আনুক। আমার বিশ্বাস আমার ভাই সফল হবে ইনশাআল্লাহ। কয়েক সেকেন্ড থেমে আবার বলা শুরু করলো, প্রতিটা বিষয়ে আমরা নিজেরা যখন ভাবি তখন একতরফা ভাবি। মনে হয় আমি যা ভাবছি সেটাই ঠিক, এটা করলে পারফেক্ট হবে, কিন্তু সেটা সব দিক থেকে সেটা পারফেক্ট নাও হতে পারে। তাই তানভীর পরিস্থিতি বুঝে নিজে যা ভাবে সেটা আমায় জানায়। যদি ভাবনা ঠিক থাকে তাহলে আমি বলি ঠিক আছে, না হয় আমি সাজেশন দিই, এটা ভেবে না করে ওভাবে করো। এইটুকু। এই কথাগুলো তানভীর চাইলে আমায় না বলে তাদের কমিটির লোকজনকে বলতে পারত, কিন্তু তানভীরের যেহেতু ইচ্ছে সভাপতি হওয়া, তার প্ল্যান সভাপতি জানলে সে কাজ করবে, তখন তানভীরের নাম থাকবে না। এই জন্য তানভীর আমায় শেয়ার করে। আর একটা বিষয় হলো ব্যবসা। আমি ব্যবসায় ঢুকেছি মাত্র 1 সপ্তাহ হলো। আমি সব কিছু বুঝে নিই ঠিক মতো, তারপর দেখো ব্যবসায় মনোযোগ দিতে পারি কি না। এমপির জন্মদিনে যেতে রাজি হওয়ার কারণ আছে। এবার বাবা চাচাদের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে বলা শুরু করলো, তোমরা এখন নামি দামি ব্যবসায়ী। একসময় তোমরাও ব্যবসা অনেক ছোট ছিল, অনেক ঝামেলা পোহাতে হয়েছে তোমাদের। তখন আমি ছোট ছিলাম, তবুও যতটুকু সম্ভব বুঝেছি। বর্তমানে আমি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি। আমারও কাগজপত্র নিয়ে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে, অনেক বিত্তবানদের সঙ্গে ব্যবসার দিক থেকে টক্কর লাগবে।
শুধু টাকা থাকলেই সব কিছু করা সম্ভব হয় না, সাথে পাওয়ারের প্রয়োজন হয়। অনেক সময় পুলিশের থেকেও রাজনৈতিক পাওয়ার বেশি কাজে লাগে। আইনিভাবে যে বিষয় সমাধান করতে মাসের পর মাস লেগে যায়, সেটা বড় বড় নেতাদের একটা কলে সলভ হয়ে যায়। তানভীরের যেহেতু রাজনীতিতে আগ্রহ আছে, তাহলে সে মনোযোগ দিয়ে রাজনীতি করুক, আমি ব্যবসা সামলাই। তানভীর ভালো অবস্থানে থাকলে আর আমি মোটামুটি পরিচিত থাকলে আমাদের যে কোনো প্রয়োজনে আশেপাশে মানুষের সাহায্য পাবো। এতগুলো কথা বলে এবার আবির তাকালো। মেঘ হা করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে আর ভাবছে, কি দূরদর্শী চিন্তা ভাবনা আবির ভাইয়ের। মেঘ মনে মনে নিজেকে বাহবা দিচ্ছে, আবির ভাইয়ের জন্য হিটলার নামটা একদম ঠিকঠাক। আলী আহমদ খান, মুজাম্মেল খান এবং ইকবাল খান তিনজনই অবাক চোখে তাকিয়ে আছে। ইকবাল খান সহসা বলে উঠলেন, দেখেছো ভাইয়া, আবিরের চিন্তা ভাবনা কত দূর। আগে থেকে ভেবে চিন্তে মাঠে নেমেছে। তুমি খামাকা চিন্তা করো ওর জন্য, দেখবে আমাদের ব্যবসায় খুব শীঘ্রই পরিবর্তন আসবে, ইনশাআল্লাহ। আলী আহমদ খান আর কথা খুঁজে পেলেন না, খাওয়া শেষ করে উঠে গেলেন। মুজাম্মেল খান তানবীরের দিকে তাকিয়ে বললেন, আমাদের মান না রাখ, আবিরের মান অত্যন্ত রাখিস। তানবীর শীতল কণ্ঠে জবাব দিল, আমি সর্বোচ্চ চেষ্টা করব ভাইয়াকে সব দিক থেকে সাহায্য করার। সকলেই নীরব। এতক্ষণে মোটামুটি সবার খাওয়া শেষ। সবাই সবার মতো উঠে যাচ্ছে। আবিরের খাওয়া শেষ হতেই যেই না উঠে যাবে, নজর পড়ল অষ্টাদশীর পানে। কাজল পরিহিতা টানা টানা চোখ গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির টেনে হিঁচড়ে দৃষ্টি সংযত করলো, হালকা করে কাশি দিল। মেঘ তখন বিভোরে তাকিয়ে আছে। আবির এবার দাঁড়াতে দাঁড়াতে বলল, মুখটা বন্ধ কর মেঘ, মাছি ঢুকবে মুখে। মেঘ নড়ে চড়ে বসলো। আবির ততক্ষণে বেসিনে চলে গেছে হাত ধুতে। মেঘ নিজের মাথায় নিজে গাট্টা দিল। ছি, আবির ভাই কি ভাবলো। যতই মন শক্ত করি, হাক্কা মাক্কার মতো আবির ভাইয়ের দিকে তাকিয়ে থাকবো না ভাবি, ততই যেন আবির ভাইয়ের কাছে বেকুব সাজতেছি। সেই যে মাথা নিচু করে খাচ্ছে আর মনে মনে নিজেকে বকতে ব্যস্ত। আবির ভাই কখন ব্যাগ নিয়ে বেরিয়েছেন সেদিকেও নজর নেই মেঘের। খাওয়া শেষ করে রুমে গিয়ে পড়তে বসেছে। আজ কোচিং প্রাইভেট নেই, তাই 3টা পর্যন্ত টানা পড়াশোনা করেছে। তারপর গোসল করে খেতে এসেছে। বিকেল হয়ে গেছে, তাই কাকিয়া আর বড় আম্মু ঘুমাচ্ছেন। হালিমা খানও শুয়ে গেছিলেন মেঘের সিঁড়িতে নামার সময় নুপুরের শব্দে বেরিয়ে এসে খাবার দিলেন মেঘকে। মেঘ চুপচাপ খাবার খাচ্ছে। হালিমা খান পাশের চেয়ারে বসে শান্ত কণ্ঠে মেয়েকে জিজ্ঞেস করলেন, পড়াশোনা ঠিক মতো করছিস তো মা? মেঘ উপর নিচ মাথা নাড়ালো শুধু। হালিমা খান, আর তো কয়েকটা দিন, এরপরই তো রেজাল্ট দিয়ে দিবে, তারপরই তো ভর্তি পরীক্ষার যুদ্ধ শুরু হয়ে যাবে। মেঘ চুপচাপ খাওয়া শেষ করে সোফায় বসে টিভি দেখছিল। হালিমা খান সব গুছিয়ে মেয়ের পাশে বসলেন। মেঘ কিছুক্ষণ পর মায়ের উরুর উপর মাথা রেখে শুয়ে পড়ল। হালিমা খানও সযত্নে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বিকেলে গোসল করাতে চুলগুলো এখনো ভেজা। হালিমা খান একটু রাগে রেগে বললেন, সারাদিন বাসায় থেকেও বিকালে গোসল করেছিস কেন? ঠিকমতো না খেললে, ঠিকমতো গোসল না করলে অসুস্থ হয়ে পড়বি, তখন তো পড়তেই পারবি না। মেঘ চুপচাপ মায়ের হাঁটুতে আঁকড়ে শুয়ে আছে। ততক্ষণ 5টা বেজে গেছে। আবির আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে। 6টায় এমপির জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে। বাড়িতে ঢুকে চুপচাপ সিঁড়ির দিকে যাচ্ছে। পায়ের শব্দে হালিমা খান তাকিয়ে দেখলেন আবির। হালিমা খান কোমল কণ্ঠে বললেন, এত তাড়াতাড়ি চলে এলি? কফি দিব তোকে? আবিরের দৃষ্টি পড়ে সোফায়। হালিমা খানের উরুতে শোয়া মেঘকে দেখে বুকের ভিতরে ছেদ করে ওঠে আবিরের। মায়ের কথা শুনে মেঘও ঘাড় ঘুরে তাকায়। চোখ পড়ে সিঁড়ির কাছে আবির ভাইয়ের দিকে। সঙ্গে সঙ্গে সোজা হয়ে উঠে বসলো। আবির তৎক্ষণাৎ তড়িঘড়িতে মেঘের কাছে আসে। ভয়ার্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? বলতে বলতে কপালে, গালে, গলায় হাত রাখলো একবার। আবির ভাইয়ের উষ্ণ হাতের ছোঁয়ায় কেঁপে উঠল অষ্টাদশী। আবির হাত সরিয়ে উত্তেজিত কণ্ঠে পুনরায় প্রশ্ন করলো, শরীর খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? মেঘ যেন বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে আবির ভাইয়ের অভিমুখে। আবির ভাইয়ের কপালে ঘামে চিকচিক করছে। হালিমা খানের অভিযোগের স্বরে বললেন, আরে দেখ না, সারাদিন বাসায় থেকেও অসময়ে গোসল করে, এত লম্বা চুল শুকাতে তো সময় লাগবেই নাকি? নিজের কোনো যত্নই নেয় না, কিছু না। আবির সহসা বলে উঠল, মামুনি একটু কফি করে দিবা প্লিজ? হালিমা খানের সরল উত্তর, তুই বস একটু, এখনই নিয়ে আসছি।
হালিমা খান উঠে রান্না করে গেলেন। আবির ঘুরে গিয়ে হালিমা খানের জায়গায় বসলেন। মেঘ নিচের দিকে চেয়ে ঠোঁটে কামড় ধরে বসে আছে। শীর্ণবক্ষ দরফর করে করছে অষ্টাদশী। আবির ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। নিরুদ্ধম কণ্ঠে বলল, কি হয়েছে তোর? মন খারাপ? মেয়ের দুনিয়া ঘুরছে, মনের ভেতর টালমাটাল অবস্থা, হৃৎপিণ্ড ছুটছে দিক বেদিক। কিছু সেকেন্ড পর কোনোরকম এপাশ ওপাশ মাথা নাড়ালো। আবির একটু চুপ করে গম্ভীর কণ্ঠে বলল, কেউ বকেছে তোকে? সহসা মেঘের জবাব, কেউ বকেনি। আবির এবার দীর্ঘশ্বাস ফেলল। বেশ ঠান্ডা কণ্ঠে বলল, তাকা আমার দিকে। মেঘ আবার দ্বিতীয় দফায় ধাক্কা খেলো। মেঘ নড়ে উঠল, কাঁপাকাঁপি চোখে তাকালো আবির ভাইয়ের চোখের দিকে। আবির ভাইয়ের শীতল চাউনিতে অষ্টাদশীর মন ঝড় শুরু হয়েছে। সাগরের গভীরতার ন্যায় চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব হলো না মেঘের। চোখ জলদি মাথা নিচু করে ফেলল। আবির তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে। আবির কিছুটা ভেবে শক্ত কণ্ঠে বলল, মেঘ, আমি এই বাড়ির সিঙ্গেল একটা মানুষের মুখেও তোর নামে অভিযোগ শুনতে চাই না। মেঘের অভিব্যক্তি বোঝা গেল না, চিবুক গলায় নেমেছে। নিজের মনে উথাল-পাথাল পরিস্থিতি সামলাতে ব্যস্ত অষ্টাদশী। আবির কপাল গুটায়, হঠাৎই পল্লব ফেলে দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত ছাউনিতে মেঘের দিকে তাকায়। কাল থেকে বিকালে কোচিংয়ে যাবি। ওনাদের 3টায় ব্যাচ আছে। প্রতিদিন 11টায় গোসল করবি। 1টার পর নামাজ পড়ে খেয়ে প্রাইভেটে যাবি। তারপর কোচিং শেষ করে বাসায় আসবি। আমি কোচিংয়ে কথা বলে নেব। এতক্ষণে হালিমা খান কফি নিয়ে হাজির হলেন। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, মামুনি, মেঘ কাল থেকে 11টায় গোসল করবে আর বিকালে কোচিংয়ে যাবে। ওর গোসলের টাইম যদি 1 মিনিট এদিক সেদিক হয়, তুমি সঙ্গে সঙ্গে আমায় কল করবা। এতটুকু বলে কফির কাপ নিয়ে সিঁড়ি দিয়ে দপ দপ করে উপরে চলে গেল। মেঘের হৃৎপিণ্ড দুভাগ হয়ে গেল আবির ভাইয়ের কথায়। এতদিন মনের ভিতর শুধু তুফান চালিয়েছে এই লোকটা, এখন মেঘের জীবনও তুফান চালাচ্ছেন। বন্যা তো 10টার বেঁচে যাবে। মেঘ একা একা বিকালে পড়তে যাবে। ওখানে তো কাউরে চিনে না, ভাবতেই তো আহত হলো মনটা। ঠাই সোফায় হেলান দিয়ে বসে আছে মেঘ। হালিমা খান মেঘকে 1 কাপ কফি এনে দিলেন। মেঘ কিছুটা স্বাভাবিক হয়ে কফি খাওয়ার মনোযোগ দিল। কিছুক্ষণ পর মেঘ সিঁড়ি দিয়ে উঠছে রুমে যাওয়ার উদ্দেশ্যে। তখনই সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে আবির ভাই। এমপির জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়েছেন। খয়েরি রঙের শার্ট, কোনোয় পঞ্জুত, হাত ভাঁজ করা, কালো প্যান্ট দিয়ে ইন করা, নতুন শো জুতা, চোখে নতুন একটা সানগ্লাস, চুলগুলো খুব সুন্দর করে স্টাইল করা। এক পলক তাকাতে মেঘ থমকে দাঁড়ালো সিঁড়িতে। আবির ভাইয়ের এক হাত পকেটে, অন্য হাতের আঙ্গুলে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে মেঘের পাশ কেটে নেমে গেলেন। মেঘ ওখানেই দাঁড়িয়ে পড়েছে। বডি স্প্রের তীব্র গন্ধ। ঘাড় ঘুরিয়ে তাকালো আবির ভাইয়ের দিকে। যতক্ষণ দেখা গেল ততক্ষণ ধীরে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, ওনার যন্ত্রণায় আমাকে পাবনা যেতে হবে মনে হচ্ছে। কিছুক্ষণ পর মেঘ রুমে চলে গেল। তানভীর সারাদিন বাসায় ফিরতে পারেনি। সেই যে সকালে বের হয়েছিল। সারাদিন নির্বাচনের কাজে ব্যস্ত। বিকালে বাহিরে খেয়েছে। তারপর থেকে জন্মদিনের অনুষ্ঠানের কাজে ব্যস্ত। কোথায় কি রাখবে, কিভাবে করবে, সভাপতি, সাধারণ সদস্য সকলের ব্যস্ত। অনুষ্ঠান শুরু হওয়ার পর্যায়ে আবির উপস্থিত হলো। আবিরকে দেখে তানভীর ছুটে এসেছে। পরিচয় করে দিয়েছে হবু এমপির সাথে। হ্যান্ডশেক করতে মতবিনিময় শুরু করলেন দুজনে। অনুষ্ঠান ভালোই ভালোই শেষ হলো। বেশ কিছু ছবিও তোলা হয়েছে এমপির ফ্যামিলির সাথে। আবির, তানভীর এমপির দুপাশে দাঁড়িয়ে কেক খাওয়ানো সহ আর অনেক ছবি তোলা হয়েছে। সেখান থেকে 4টা ছবি আবির ফেসবুকে আপলোড করেছে, সাথে জন্মদিনের ক্যাপশন দিয়ে। অনুষ্ঠান শেষে তানভীর বলল, ভাইয়া, তুমি কি আমায় বাইকে লিফট দিবা নাকি রিক্সায় করে বাড়ি যাব? আবির এক মুহূর্ত ভেবে উত্তর দিল, আজ থেকে যেতে পারবি, সমস্যা নেই। তানভীর খুশিতে আত্মহারা হয়ে গেছে। 10 দিনের মাথায় ভাইয়ের বাইকে ওঠার অনুমতি পেল। বাইক চালাতে আবির গভীর কণ্ঠে তানভীরকে বলল, তোর কাছে মেয়ের বান্ধবীর নাম্বার আছে? তানভীর স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ আছে, কেন ভাইয়া? আবির রাসপুরি কণ্ঠে বলল, তুই তাকে কল দিয়ে বলিস কাল থেকে যেন 3টায় কোচিংয়ে যায়। মেঘের বেচ টাইম চেঞ্জ করে দিয়েছি, সাড়ে 4টাও। কোচিংয়ের লোকের সাথে কথা বলেছি। মেঘের একা একা বিকেলে ভালো লাগবে না। তানভীর চিন্তিত স্বরে বলেছে, আবার কোনো সমস্যা হয়েছে ভাইয়া? আবির এবার দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তোর বোন ঠিক মতন খায় না, গোসল করে না, পড়ে না, কত অভিযোগ শুনতে হয়। এজন্যই টাইম পাল্টে দিয়েছি। সাথে ওকে
ওয়ার্নিংও দিয়েছি। তানভীর আর কিছু বলল না, চুপচাপ দুই ভাই বাসায় ঢুকে যে যার মতো রুমে চলে গেল। রাত 10:30 প্লাস। তানভীর ফোন থেকে বন্যার নামে সেভ করা একটা নাম্বার কল দিল। দুবার দেওয়ার পর রিসিভ হলো। বন্যা, আসসালামু আলাইকুম। তানভীর, ওয়ালাইকুম আসসালাম। বন্যা, কে বলেছেন? তানভীর, আমি মেঘের ভাই। বন্যা একটু ভয়ে ভয়ে বলল, আবির ভাইয়া? তানভীর কিছুটা রাগ হলো, অকস্মাৎ বলে উঠল, ভাইয়া তোমায় কল কেন দিবে? ভাইয়ার কি খেয়ে কাজ নেই যে তোমায় কল দিবে? ভাইয়া জীবনেও তোমায় কল দিবে না। শুধু তোমায় কেন, কোনো মেয়েকেই কল দিবে না। বন্যা আস্তে আস্তে শুধালো, তানভীর ভাইয়া? তানভীর, হ্যাঁ। বন্যা, কোনো দরকার ভাইয়া? তানভীর, শুধু তুমি কাল থেকে 2টার বেচে প্রাইভেট পড়বে আর 3টার বেচে কোচিং করবে। মেঘও বিকালে কোচিং করবে, এটাই জানানোর জন্য কল দিয়েছি। ভুল করে আবার সকালে চলে যেও না। আল্লাহ হাফেজ। এটুকুই বলে কল কেটে দিল তানভীর। বন্যা খাটের উপর টাসকে খেয়ে বসে পড়ল, কিছু ভাবতে পারছে না। কিছুক্ষণ স্থির থেকে তাড়াতাড়ি কল করলো মেঘকে। একবার বাঁচতেই কল রিসিভ করলো মেঘ। বন্যা, এই পাগল, তোর কি হয়েছে রে? কাল থেকেই এতবার কল দিচ্ছি, কোনো খবর নাই তোর। সেই যে আবির ভাইয়ার সাথে বাইকে গেলি, কি হলো তাও বললি না। কি অঘটন ঘটাইছিস তা তুই? মেঘ, আমি অঘটন ঘটাইনি, আবির ভাই অঘটন ঘটাইছে। উনি আমার মনের ভিতরে ঢুকে আমার জীবনে 14টা বাজাই দিচ্ছে। আমার খাওয়া, গোসল, ঘুম সবকিছুর নাজেহাল অবস্থা করে ফেলছে। ওনাকে যতবারই দেখছি ততবারই ভেঙে চুরে যাচ্ছি আমি। বারবারই নতুন করে ঘাস খায়। কি করব বল? বন্যা এবারে রাগে বলল, রাত বিরাতে নেশা করা ছেড়ে ঘুমা তুই। বাই। এজন্য কল দিয়েছিলি তা বলতেই পারলো না। মেঘের এসব হাবিজাবি কথা শুনতে তার এখন একটু ভালো লাগছে না। প্রতি সিরিয়াস মুডে কল দিল মেঘকে। মেঘ যেন ঘোরেই পড়ে আছে। মেঘ আর কল ব্যাক করলো না। মেঘ ফেসবুকে ঢুকলো। ঢুকতেই সামনে আসলো আবির ভাইয়ের 3 ঘন্টা আগে করা পোস্ট। ছবিগুলো খুব ভালো করে দেখছে মেঘ, টেনে টেনে বড় করে আবির ভাইকে মনোযোগ দিয়ে দেখছে। হঠাৎই একটা ছবি দেখে মেঘের দৃষ্টি স্থির হলো। আবির ভাইয়ের পাশে কড়া নীল রঙের একটা গাউন পরা মেয়ে। দেখেই মনে হচ্ছে শরীরে বড়লোক বড়লোক ভাব আছে একটা। মেয়ের মেঘের পায়ের রক্ত চড়চড় করে মাথায় উঠেছে। ওই মেয়ে কে আর আবির ভাইয়ের পাশে ওই মেয়ে কী করে? কমেন্ট চেক করতে গেল মেঘ। অনেকগুলো কমেন্টে ভিড়ে ওই নীল জামা পরিহিতের একটা আইডি চোখে পড়ল। আবির ভাইয়ের ছবিতে কমেন্ট করেছে, আপনি অসম্ভব কিউট। ইচ্ছে করেছিল আপনাকে সবসময়ের জন্য রেখে দেই। ইচ্ছে হলে বেড়াতে আসবেন, আর সম্ভব হলে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। রাগে শরীর ঘামছে। মেঘের শুয়ে থাকা